উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ও দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে 5 তারিখ গত রবিবার 5 তারিখ একটা ক্লাস নিয়েছিলাম। আজকে আবার দ্বিতীয় ক্লাসটা নিতে এসেছি। প্রথম দিকে তোমাদের সাথে কোনো ক্লাস নেওয়া হয় নাই, যেহেতু তোমাদেরকে ক্লাসে সিলেবাস শেষ করে দেওয়া হয়েছিল। সেই জন্য আমরা অনার্সের ক্লাসগুলোকে গুরুত্ব দিয়েছিলাম এবং অনার্সের ক্লাস নিয়েছি। আজকে আবার দেখলাম যে তোমাদের ক্লাস একবার না নিলেও হয় না, তোমাদের একটু লেখাপড়ার সাথে রাখার জন্য, সম্পৃক্ত রাখার জন্য তোমাদের সাথে এই ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মোটামুটি লেখাপড়ার সাথে সম্পৃক্ত আছো। যদিও করোনার জন্য সবাই আমরা উদ্বিগ্ন অবস্থায় আছি, চিন্তাগুলো নিয়ে উদ্বিগ্ন হয়ে কোনো লাভ নেই, বা যা ঘটবে তাই হবে। এখন তোমরা যেহেতু তোমাদের যে বার্ষিক পরীক্ষার টাইম হয়েছিল, শিডিউল দেওয়া হয়েছিল, 8 দিন পরে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যেত। পরীক্ষা শুরু করা যায়নি শুধু করোনার কারণে। এখন কখন পরীক্ষা হয় তাও আমরা বলতে পারছি না। তারপর মাঝে মধ্যে 2-1 ছাত্রছাত্রী শিক্ষার্থী মোবাইল করে, স্যার আমরা কী করব, কী পড়ব, এইভাবে প্রশ্ন করে। তাই তোমরা কী পড়বে, কী করবে। আমাদের স্যাররা তোমাদের সাথে ক্লাস নিয়েছে, আমি নিই নাই। গত 5 তারিখ একটা নিয়েছি, ওইটা ছিল আমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য নির্ধারণ। এই ক্লাসটা নিয়েছিলাম, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য নির্ধারণ। তো স্বল্পকালীন ভারসাম্য নির্ধারণের ক্ষেত্রে আমরা কি স্বল্পকালে কি পাই? 3 ধরনের ভারসাম্য পাই, অর্থাৎ ভারসাম্যে 3টা অবস্থা হয়। 3 ধরনের ভারসাম্য, 3 ভারসাম্য অবস্থায়, স্বল্পকালীন বাস্তব অবস্থায় আমরা 3 অবস্থার সম্মুখীন হয়ে থাকি, বা কোনো ফার্ম 3 অবস্থার সম্মুখীন হতে পারে। এক হচ্ছে কি স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, যখন পি ইজিক্যাল টু এসি হয়, দাম গড় খরচের সমান হয়। অথবা ভারসাম্য অবস্থায় অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, যদি দামটা গড় খরচের চাইতে বেশি হয়। আবার কখনো কোনো ফার্ম ক্ষতির সম্মুখীন হতে পারে, যদি দামটা গড় খরচের চাইতে কম হয়, অর্থাৎ গড় খরচ দামের চাইতে বেশি হয়, তখন ক্ষতির সম্মুখীন হয়। এই 3 অবস্থা তোমাদেরকে সুন্দর করে চিত্র দিয়ে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। আশা করি তোমরা বুঝেছ। আর যদি না বুঝে থাকো তাহলে তোমাদেরকে প্রশ্ন করতে বলছিলাম, কোথায় তোমাদের সমস্যা আছে তা নিয়ে তোমাদেরকে প্রশ্ন করতে বলছিলাম আজকে। এবং ওই দিন বলছিলাম যে এই পূর্ণপ্রতিযোগিতা বাজারের ভারসাম্যের যে 3 অবস্থা আছে, স্বল্পকালীন যে 3 অবস্থা আছে, অর্থাৎ ভারসাম্য অবস্থায় স্বল্পকালে উৎপাদক যে 3 অবস্থার সম্মুখীন হতে পারে, এই অবস্থাগুলি নিয়ে বিভিন্ন বছর বোর্ডে কি প্রশ্ন পড়ে থাকে। এই প্রশ্নের উপর তোমাদের একটা ক্লাস নেব, আলোচনা করব বলছিলাম। আজকে ওই আলোচনায় কি করতেছি, অর্থাৎ এখন 2টা বোর্ডে আমি প্রশ্ন লিখেছি। দেখো তোমরা, এইটা হচ্ছে ঢাকা বোর্ডের 2019 সালের প্রশ্ন, আর এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের 2019 সালের প্রশ্ন। প্রশ্নের চিত্রটা প্রায় কাছাকাছি। দেখো এখানেও SE1 SE1, অর্থাৎ গড় খরচ রেখা, গড় খরচার অবস্থা। অর্থাৎ এখানে কি 2টা তো আমরা কি দেখেছি, ক্ষতি, অস্বাভাবিক গুণ এবং ক্ষতি 2টা হচ্ছে আছে। এখন ওগুলো নিয়ে আমাদের প্রশ্নটা দেখো, আমি প্রশ্নটা পড়তেছি। দেখো তাহলে এটা কি ঢাকা বোর্ডের 2019 সালের প্রশ্ন, আর এইটা চট্টগ্রাম বোর্ডের 2019 সালের প্রশ্ন। আমার হাতে আরও প্রশ্ন আছে, যদি সময় সংকুলন হয় তাহলে আমি আরও 2-1টা চিত্র নিয়ে তোমাদের সাথে কথা বলবো এবং ওগুলো শুনে জাস্ট তোমাদেরকে দেখাই দেবো কীভাবে উত্তরটা করতে হয়। দেখো এই প্রশ্ন আমি পড়তেছি। দেখো, পাবনা জেলার ফরিদপুর থানার ডেমরা বাজারটি কি দুধের জন্য বিখ্যাত। এলাকার অনেক পরিবার দুধ উৎপাদনের সাথে জড়িত। এই বাজারে দুধের দাম স্থির থাকলেও মাঝে মধ্যে উৎপাদন ব্যয়ে পরিবর্তন হয়।
এই এলাকার একটি এই অ্যাসি, এই এলাকার একটি ফার্মের প্রাথমিক গড় বিয়ে রেখা, অ্যাসিটা প্রাথমিক গড় বিয়ে রেখা। বর্ষার পানিতে ঘাস ডুবে যাওয়ার ফলে ফার্মের গড় বিয়ে রেখা হয় অ্যাসি 1। যেমন এখানে ওই বর্ষা হচ্ছে, এখন নর্থ বেঙ্গলে বর্ষা চলতেছে, কি মাঠঘাট সব ডুবে গেছে, গৌখাদ্যও কি হয়ে গেছে, ডুবে গেছে। অ্যাসি 1 ডুবে যাওয়ার ফলে ফার্মের গড় বিয়ে রেখা হয় অ্যাসি 1। তো স্বাভাবিক অবস্থা এটা ছিল, যখন মাসে কি বর্ষাকালে ঘাস ডুবে গেছে তখন খরচ গোখাদ্য পাওয়া যাচ্ছে না, কারণ গোখাদ্যের দাম বেড়ে গেছে, ফলশ্রুতিতে গড় খরচটা কি খরচটা উৎপাদন খরচটা বেড়ে গেছে, সেই জন্য গড় খরচ রেখা অ্যাসি 1 হয়েছে। দেখো এখন এই যে আমি প্রশ্নগুলো করেছি তোমাদের প্রয়োগ এবং উচ্চতার দক্ষতা, যেহেতু কি আমি তোমাদের প্র্যাকটিক্যালের মতো ইয়ে করাচ্ছি, তাহলে আমার ক খ দুইটা অর্থাৎ তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবন দরকার নেই, আমার এখানে ইয়ে দিয়ে চিত্র দিয়ে তোমাদেরকে প্রয়োগ এবং উচ্চতা দক্ষতা দেখাতে হচ্ছে। তো দেখো, প্রাথমিক অবস্থায় ফার্মটির ভারসাম্য উৎপাদন ও মুনাফার পরিমাণ নির্ধারণ করো। প্রাথমিক যখন অ্যাসি ছিল তখন ভারসাম্য অবস্থায় কী হবে নির্ধারণ করতে বলছি। তারপরে উচ্চতর দক্ষতা দেখো, বর্ষার সময় ফার্মটির উৎপাদন ও মুনাফার কীরূপ পরিবর্তন হবে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। এই গেল আমার একটা প্রশ্ন, এটা হচ্ছে ঢাকা বোর্ডে 2019 সালের প্রশ্ন। আবার চিটাং বোর্ডও এই প্রশ্নটা এইভাবে পড়ছে। দেখো, চিত্রটি লক্ষ্য করো এবং চিত্র যে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। চিত্র দিলাম, তবে এখানে যে মানগুলা দেওয়া হয়েছে এরা যেভাবে দিচ্ছে সেভাবে মানগুলো এখানে মান বসালে মাপটা ঠিক রাখতে হয়। এখান থেকে 8, এখান থেকে দূরত্বটা অনুযায়ী মাপটা ঠিক রাখে। কিন্তু ইয়েতে আমি যে দেখলাম বইতে, মেন বইতে দেখলাম, দুই একটা বইতে দেখলাম কোনো বইতে প্রশ্ন করার ক্ষেত্রে মানটা ঠিক রাখে নাই। তার সেই জন্য আমি এখানে মান ঠিক রাখতে আর চিত্র বড় করতে হয়, সেই যে আমিও মান ঠিক রাখি নাই, এমনি বোঝানোর জন্য কি প্রশ্নটা উঠাই দিলাম। দেখো তাহলে এখানে উদ্দীপকের চিত্রটা দিলাম। উদ্দীপক থেকে অ্যাসি এর ভিত্তিতে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করো। অ্যাসি এর ভিত্তিতে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করো। আবার উদ্দীপক অনুযায়ী গড় ব্যয় অ্যাসি এর পরিবর্তে অ্যাসি 1 হলে মুনাফার উপর কি প্রভাব পড়বে। অ্যাসি এর পরিবর্তে যদি কি অ্যাসি রেখাটা যদি অ্যাসির পরিবর্তে অ্যাসি 1 হয়, মুনাফার উপর কি প্রভাব পড়বে। তাহলে এই দুইটা প্রশ্ন নিয়ে আমি প্রথমে তোমাদের সাথে আলোচনা করতেছি। দেখো প্রশ্নটা তোমার খেয়াল করো। এখন আমি তোমাদের সাথে আলোচনা শুরু করতেছি। দেখো এখানে তোমরা দেখবা যে প্রাথমিক অবস্থায় ফার্মটির ভারসাম্য উৎপাদন মুনাফার পরিমাণ নির্ধারণ করো, এই প্রশ্ন প্রথমটা। তাহলে এটা যেহেতু এখানে কি গড় আয় রেখা এবং প্রান্তিক আয় রেখা একই রেখা এবং তা ভূমি অক্ষের সমান্তরাল, গড় আয় রেখা এবং প্রান্তিক আয় রেখা এবং গড় আয় রেখা একই রেখা এবং তা ভূমি অক্ষের সমান্তরাল, এই ধরনের অবস্থা হয় পূর্ণ প্রতিরোধক বাজারে। তাহলে আমরা ধরে নিতে পারলাম কি চিত্রটা হচ্ছে পূর্ণ প্রতিরোধক বাজারের চিত্র। তাহলে পূর্ণ প্রতিরোধক বাজারে আর কি ভারসাম্যের শর্ত হচ্ছে কি দুইটা। পূর্ণ প্রতিরোধক বাজারে এখন আমি লিখতেছি, তাহলে ফার্মের ভারসাম্য অর্জনে দুটি শর্ত রয়েছে। যেহেতু আমরা এটা ধরলাম পূর্ণ প্রতিরোধক বাজার, কেন ধরলাম, এখানে MR=AR একই রেখা হওয়াতে, অর্থাৎ গড় আয় রেখা এবং প্রান্তিক রেখা একই রেখা হয় এবং তা ভূমি অক্ষের সমান্তরাল হয় পূর্ণ প্রতিরোধক বাজারে। তাহলে এখন দেখো আমি তোমাদের প্রশ্নের উত্তর, প্রথমটার প্রশ্নের উত্তর শুরু করতেছি। এটারও হবে, এখানে সংখ্যায় আসবে আর কি, এখানে সংখ্যা আমি পরে দেখাবো। তাহলে কি ফার্মের ভারসাম্য অর্জনের, যে কোনো ফার্ম পূর্ণ প্রতিরোধক হোক এক সাইডে হোক, ফার্মের ভারসাম্য অর্জনের দুইটি শর্ত রয়েছে। শর্ত হচ্ছে দুইটি। ফার্মের ভারসাম্য অর্জনের দুইটি শর্ত রয়েছে।
যথা 1 নম্বর প্রয়োজনীয় শর্ত, প্রয়োজনীয় শর্ত কি? ভারসাম্য বিন্দুতে MR = MC হবে। ভারসাম্য বিন্দুতে প্রান্তিকায় প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে। অর্থাৎ MR = MC হবে। এটা হচ্ছে ভারসাম্যের প্রথম শর্ত। আর ভারসাম্যের দ্বিতীয় শর্ত হচ্ছে ভারসাম্যের পর্যাপ্ত শর্ত বা দ্বিতীয় শর্ত, প্রয়োজনীয় শর্ত দুইটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত ভারসাম্য বিন্দুতে MC রেখার ডান greater than MR রেখার ডান। MR রেখার ডান। অথবা এটা অথবা দিতে পারি কি, বা দিতে পারি MC রেখা ভারসাম্য বিন্দুতে MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করি, নিচের দিক থেকে দিক হতে ছেদ করে উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠবে। তাহলে এছাড়াও আমরা ফার্মের কি স্বল্পকালে অতিরিক্ত শর্ত হিসাবে কি ধরব কি? এছাড়াও অতিরিক্ত শর্ত অতিরিক্ত শর্ত স্বল্পকালে ফার্ম ভারসাম্য অবস্থায় 3 অবস্থার স্বল্পকালে ফার্ম ভারসাম্য অবস্থায় 3 অবস্থায় ভারসাম্য অবস্থায় 3টি অবস্থার যে কোনো একটি সম্মুখীন হতে পারে। 3টি অবস্থার যে কোনো একটি সম্মুখীন হতে পারে, যে কোনো একটির সম্মুখীন হতে পারে। ওইগুলো হচ্ছে কি? যেমন কি লিখবো? স্বাভাবিক মুনাফা। যখন P = AC হয়। তারপরে খ অস্বাভাবিক মুনাফা। যখন P > AC হয়। তারপর হচ্ছে কি ক্ষতি স্বীকার করে উৎপাদন। ক্ষতি
স্বীকার করে উৎপাদন, যখন P less than AC হয়। তো এই তিন অবস্থার সম্মুখীন হয়। তাহলে দেখো, উদ্দীপক থেকে এবার আমরা আসি, উদ্দীপক থেকে প্রাপ্ত চিত্রটি বা যে কি পূর্ণ প্রতিযোগিক বাজারকে নির্দেশ করে। উদ্দীপক থেকে প্রাপ্ত চিত্রটি বা উদ্দীপকে প্রদত্ত চিত্রটি, উদ্দীপকে প্রদত্ত চিত্রটি কি পূর্ণ প্রতিযোগিক বাজারকে নির্দেশ করে। মূলক বাজারকে নির্দেশ করে। বাজারকে নির্দেশ করে। ক্ষতি খরচ স্বীকার করে উৎপন্ন হচ্ছে, বাজারকে নির্দেশ করে। যেহেতু R is equal to MR, MR যা ভূমি অক্ষের সমান্তরাল দেওয়া হয়েছে, যা ভূমি অক্ষের সমান্তরাল দেয়া হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাকে কি বলছে, প্রাথমিক অবস্থায় ফার্মটির ভারসাম্য উৎপাদন মুনাফার পরিমাণ নির্ধারণ করো। সেই জন্য আমি প্রথমে কি করছি, ফার্মের ভারসাম্যের শর্ত দিয়ে শুরু করছি। ফার্মের ভারসাম্যের শর্ত হচ্ছে কি, ভারসাম্যের শর্ত হচ্ছে দুইটি, হ্যাঁ, যথা কি প্রয়োজনীয় শর্ত হচ্ছে ভারসাম্যতে প্রান্তিক এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে, অর্থাৎ MR is equal to MC হবে। আর পর্যাপ্ত শর্ত হচ্ছে কি, ভারসাম্যতে MC আকার ডাল গ্রেটার দেন MR আকার ডাল হবে। অথবা কথাটা লিখতে পারি, ভারসাম্য বিন্দুতে MC রেখা MR রেখাকে, এই ভারসাম্যতে MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে সেট করে উপর দিকে উঠবে। এই দুইটাতে আরো কথা আছে, আমরা এই দুইটা থেকে যে কোনো একটা তোমরা লিখবে। এছাড়াও অতিরিক্ত শর্ত আছে কি, স্বল্পকালে ভারসাম্য যখন অর্জিত হবে, ওই ভারসাম্য বিন্দু যে এমনি ভারসাম্য হচ্ছে কি, গত ক্লাসে বলছি ভারসাম্য অর্জন করা মানে মুনাফা সর্বোচ্চ হওয়া। তবে স্বল্পকালে ভারসাম্য অবস্থায় মুনাফা নাও হতে পারে। কি হতে পারে, তিন অবস্থার সম্মুখীন হতে পারে। সেই জন্য অতিরিক্ত শর্ত হিসেবে বলা হয়েছে কি, স্বল্পকালে ফার্ম ভারসাম্য অবস্থায় তিনটি অবস্থার যে কোনো একটি সম্মুখীন হতে পারে। তিনটি অবস্থা কি, ওই ভারসাম্য অবস্থায় অস্বাভাবিক মুনাফা অর্জিত হতে পারে। কখন অর্জিত হবে, যদি P is equal to S, গড় খরচ এবং দাম সমান হলে কি স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। স্বাভাবিক মুনাফা অর্জিত হতে পারে যদি এরকম অবস্থা। অস্বাভাবিক মুনাফা অর্জিত হতে পারে যখন P greater than AC হয়। আবার ক্ষতির সম্মুখীন হতে পারে যখন কি হয়, এটা দেখতে পারি P less than AC লিখতে পারি, P less than AC লিখতে পারি। এটা না লিখে আবার কি করতে পারি, AC greater than P, অর্থাৎ গড় খরচটা দামের চাইতে বেশি হবে, আবার দামটা কি হতে হবে, ABCর বেশি হবে। তাহলে এইটা উৎপাদন করার শর্তটা অনুযায়ী লিখছি যে, নাহলে P less than AC অথবা AC greater than P লিখলে হতো। যেহেতু উৎপাদন করবে, উৎপাদন চালাতে গেলে তাকে কি করতে হবে, গড় পরিবর্তন খরচ উঠাতে হবে। সেই জন্য এইটাও শর্তের মধ্যে লিখে দিয়েছি। অর্থাৎ উৎপাদন অবস্থা যদি উৎপাদন চালায় তাহলে এই অবস্থায় চালাতে পারবে, না হলে চালাতে পারবে না। ওটা পরে এরকম একটা প্রশ্ন আছে, তবে তোমাদের এতটুকু দেয় না। তো উদ্দীপকে প্রদত্ত চিত্রটি, এই যে উদ্দীপকে আমাদেরকে যে চিত্রটা দিয়েছে, চিত্রটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করে। পূর্ণ বাজারকে নির্দেশ করে কেন, যেহেতু R is equal to MR,
পূর্ণবর্তী বাজারে কি থাকে, আর এবং এমআর সমান হয় এবং একই রেখা হয় এবং তা ভূমি অক্ষের সমান্তরাল হয়, যা ভূমি অক্ষের সমান্তরাল দেয়া হয়েছে। তখন ভূমি অক্ষের সমান্তরাল শুধু পূর্ণবর্তী বাজারে হয়, আর এমআর এবং একই রেখা হয় পূর্ণবর্তী বাজারে। সেই জন্য আমরা ধরে নিলাম কি এই বাজারটা হচ্ছে উদ্দীপকে যে বাজারটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি আমাদের পূর্ণ প্রতিনিধিমূলক বাজার। এইবার আমরা প্রথম প্রাথমিক অবস্থায় ভারসাম্য উৎপাদন ও মুনাফার পরিমাণ নির্ণয় করার জন্য আমি প্রাথমিক অবস্থায় চিত্রটা কীরকম হবে তা আমি এখানে আবার অঙ্কন করতেছি। দেখো, এই দেখো চিত্র যখন এটা আছে, এটা এইটা আমি আঁকতেছি এবার। কারণ এখানে শুধু ইঙ্গিত দিয়েছে আর কিছু করা হয়নি, এটা আমি আবার আঁকতেছি চিত্রটা। তাহলে এটা এক্স আর এইটা হচ্ছে ওয়াই। এখানে কি লেখা আছে ওটা আমরা দিছি উৎপাদনের পরিমাণ, এটা আছে। তাহলে চিত্রটা আঁকতেছি। R is equal to R. R. তাহলে দেখো সি আরেকটা আছে, এটা SC1 আসি। তাহলে এটা হচ্ছে আমার এমসি। এখানে আমি কিছু করব নির্দেশ। তাহলে এখানে আমার প্রাথমিক বসিয়েছে কিউ দিলাম, বাদ দিলাম, আর এইটাকে দিলাম, এইটাকে অ্যাপ দিলাম, এটাকে জি পরে কাজে লাগাবো। তাহলে আমার দাম হচ্ছে আমার পি বাদ ধরলাম, পি যেটাকে পি বাদ ধরলাম, এইটাকে দিলাম P1 দিলাম, পি, তারপরে এটা দিলাম P1 দিলাম, এখানে একটা দিলাম, কিন্তু এলসি দিলে ভালো হইতো। এখন দিলাম এটা P1, এটা দাম নয়, এটাকে আমি করি খরচটা দিই, এলসি বাদ দিই আমি এটাকে এলসি বার, এইটাও C/1 দিলাম। যাক, তাহলে এখানে দেখো আমি বেশি চিত্র অনুযায়ী, যেহেতু বিন্দুতে দেখো চিত্র অনুযায়ী এখানে লিখে দিই, তাহলে এখানে হচ্ছে উৎপাদনের পরিমাণ। এদিকে কি লেখে, দাম প্রান্তিক আয় গড় আয় গড় ব্যয়, প্রান্তিক ব্যয় গড় ব্যয়, দাম প্রান্তিক ব্যয় গড় ব্যয়, গড় ব্যয়। দেখো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো এখন, তাহলে চিত্র মধ্যে আমরা কি পাচ্ছি, বিন্দু ভারসাম্য বিন্দু। কারণ বিন্দু দেখো, বিন্দুতে এমআর ইজ ইকুয়াল টু, এই যে এমআর, এই এমআর ইজ ইকুয়াল টু এমসি হয়েছে এই বিন্দুতে। চিত্র অনুযায়ী এই বিন্দু হচ্ছে, তা আমরা চিত্র পরিচয় দিতে পারি, ওটা আমি লিখতে গেলে আমার সময় বেশি যাবে, সেই জন্য সেদিকে দেখো চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ বা বিক্রির পরিমাণ নির্দেশ করা হচ্ছে, আর লম্বকে এখানে যেহেতু দিয়ে দিয়েছে সেজন্য না হয় লম্বকে আমরা বলি দাম আয়ু ব্যয় দেখানো হয়। এখানে কিন্তু দাম প্রান্তিক ব্যয় গড় ব্যয় দেখানো হচ্ছে, প্রান্তিক ব্যয় গড় ব্যয় দেখানো হচ্ছে, লেকচারের জন্য বইটা ইয়েতে দিচ্ছে বলে আমি এরকম দিচ্ছি, না হলে আমি লিখতাম কি দাম আয়ু ব্যয় লিখতাম। তাহলে এখানে কি আমার এমআর ইজ ইকুয়াল টু আর হচ্ছে কি আমার প্রান্তিক আয় রেখা এবং গড় আয় রেখা, এসি হচ্ছে গড় খরচ রেখা, এমসি হচ্ছে প্রান্তিক খরচ রেখা। এই কথাগুলো আমি লিখতেছি না, তোমাদেরকে শুনে দিলাম, ওই প্রথম ক্লাসে এগুলো সব লেখা আছে ক্লিয়ারলি। তাহলে
ই বিন্দুতে দেখো, চিত্রে ই বিন্দুতে ভারসাম্যের দুইটা শর্ত পালিত হয়েছে। চিত্রে দেখো, চিত্রের পরিচালনা দেখো, চিত্রে ই বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় ও পর্যাপ্ত উভয় শর্ত পাওয়া গেছে, উভয় শর্ত পালিত হয়েছে। শর্ত যদি আমরা বলছি উভয় শর্ত পালিত হয়েছে, কাজে এই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। তো ভারসাম্য বিন্দু ভারসাম্য উৎপাদন, বিন্দুতে ভারসাম্য উৎপাদন ও কিউ বাদ দিলাম, ভারসাম্য দাম কি দিলাম, ও পি বার দিলাম, ভারসাম্য গড় খরচ কি দিলাম, ও 80 বাদ দিলাম। তাহলে এখানে দেখো আমাদের মোট আয় হচ্ছে কি, আমাদের কি প্রাথমিক অবস্থায় ফার্মেটের ভারসাম্য উৎপাদন মুনাফা পরিমাণ দেখাতে হচ্ছে। ভারসাম্য উৎপাদন দেখাইলাম, কত ভারসাম্য উৎপাদন এত, তাই আমি এটা দিলেও হইতো ভারসাম্য উৎপাদন এত। তা আমি মুনাফা বের করার জন্য, আয় ব্যয় বের করার জন্য এই দুইটা দিছি, দাম দিছি এবং ভারসাম্য দিছি। না হলে আগে প্রশ্ন করছে ভারসাম্য উৎপাদন কত, কিন্তু এই বিন্দু ভারসাম্যের দুইটা শর্ত পালিত হয়েছে, কাজে এই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু, ভারসাম্য উৎপাদন ও কিউ বার, এতটুকু বললে হবে। তারপরে ভারসাম্য দাম ও ভারসাম্য গড় খরচ, এইটা কিসের জন্য দিয়েছে, আমি মুনাফা বাইর করতে হবে সেই জন্য দিছি। তাহলে এখানে চিত্রে দেখো ও কিউ বার পরিমাণ উৎপাদনে মোটাই আয় হচ্ছে কি, মোটাই টিআর হচ্ছে মোটাই। আমরা কেমনে পাই, দামকে পরিমাণকে দাম দিয়ে গুণ করলে, দাম ইন্টু পরিমাণ কি, ও পি বার ইন্টু ও কিউ বার সমান হচ্ছে কত, আয়তক্ষেত্র ও কিউ বার ই পি বার, ও কিউ বার ই পি বার, এটা হচ্ছে মোটাই, মোট ব্যয় টিসি ইজ ইকুয়াল টু ও আসি। অর্থাৎ গড় খরচকে যদি আমরা ওই দিন দেখাইছি, গড় খরচ যদি উৎপাদনের পরিমাণ দিয়ে গুণ করা হয় তাহলে কি হয়েছে, মোট খরচ পাওয়া যায়। তাহলে আয়তক্ষেত্র ও কিউ বার এফ আসি বার, তো মোট খরচ পাইছি। তারপরে করতে কি, এখন মুনাফাকে পাই দ্বারা চিহ্নিত করি, টিআর মাইনাস টিসি, তাহলে টিআর কত পাইছি দেখো, ও কিউ বার ই পি বার মাইনাস আয়তক্ষেত্র ও কিউ বার এফ আসি বার, তাই যে পাচ্ছি কত, আয়তক্ষেত্র ও কিউ বার, দেখো আমার মোটাই হচ্ছে, দেখো ও কিউ বার কি ই পি বার, আমরা কেমনি পাচ্ছি, মোটাইতে চিত্রে ও কিউ বার আমরা এত উৎপাদন করতেছি, উৎপাদন আমার মোটাই কত, মোটাই আমরা কেমনি পাই শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, মোটাই পাই যে দামকে পরিমাণ দিয়ে, এখানে আমার ভারসাম্য দাম কত, এই ও পি বার, ভারসাম্য পরিমাণ কত, ভারসাম্য উৎপাদনের পরিমাণ হচ্ছে ও কিউ বার। তো দামকে কি পরিমাণ দিয়ে গুণ করলে, মোটাই পাওয়া যায়। তো দামকে কি, দাম কত, ও পি বার, পরিমাণ কত, ও কিউ বার, দামকে পরিমাণ দিয়ে গুণ করে মোটাই পেয়ে গেছি কত, ও কিউ বার ই পি বার। এবং মোট ব্যয় পাচ্ছি কত, দেখো দামকে মোট ব্যয় হচ্ছে কি, গড় খরচকে উৎপাদনের পরিমাণ দিয়ে গুণ করলে মোট খরচ পাওয়া যায়। এখানে আমাদের গড় খরচ কত, ও 80 বার, তো উৎপাদন কত, ও কিউ বার, তাহলে কি হচ্ছে, মোট ব্যয় হচ্ছে কত, ও 80 বার ইন্টু ও কিউ বার,
উ এসি বারকে উ কিউ বার দিয়ে গুণ করছি, পাইছি কত? উ কিউ বার এফ এসি বার। তো মুনাফা, মুনাফা হচ্ছে কি, মোট আয় থেকে যদি মোট ব্যয় বাদ দিই তাহলে কি পাওয়া যায়? মুনাফা পাওয়া যায়। তো আমার মুনাফা হচ্ছে, আমার মোট আয় কত? উ কিউ বার ই পি বার। দেখো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, মোট আয় কত? উ কিউ বার ই পি বার। আর মোট ব্যয় কত? উ কিউ বার এফ এসি বার। উ কিউ বার এফ এসি বার। তাহলে মোট আয়ের থেকে মোট ব্যয় কম। তাহলে আমার বিয়োগ করলে কি পাচ্ছি? এসি বার এফ ই পি বার। আয়তক্ষেত্র এসি বার এফ ই পি বার। তাহলে এটা কি? অস্বাভাবিক মুনাফা, অতিরিক্ত মুনাফা বা অস্বাভাবিক মুনাফা। তাহলে প্রথম চিত্রে আমরা দেখলাম কি, প্রথম প্রশ্নে আমাদের প্রথম প্রাথমিক অবস্থায় ফার্মটির ভারসাম্য উৎপাদন ও মুনাফার পরিমাণ নির্ধারণ করো। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম? নির্ধারণ করলাম ভারসাম্য পরিমাণ কত? উ কিউ বার। মুনাফার পরিমাণ কত? এসি বার এফ ই পি বার। এসি বার এফ ই পি বার। এটা যেহেতু মুনাফা থেকে অস্বাভাবিক মুনাফা বা অতিরিক্ত মুনাফা বলে, তাহলে এটা হচ্ছে আমরা অস্বাভাবিক মুনাফা, অতিরিক্ত মুনাফা অর্জিত হচ্ছে। তাহলে এইগুলো আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এখন তাহলে এটা আমরা শেষ করলাম। তাহলে এখানে আমি আবার শুধু যদি ইয়েতে আমার লম্বা বলে মনে হয়, তাহলে আমি শুধু ভারসাম্য উৎপাদন পরিমাণ এত লিখি। এখানে ফার্ম কি হচ্ছে? যেহেতু পি গ্রেটার দেন এসি হচ্ছে, এখানে কি দেখো? পি গ্রেটার দেন এসি হচ্ছে, তাহলে ফার্ম কি হবে? অস্বাভাবিক মুনাফা, ফার্মের অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে। এবং অস্বাভাবিক মুনাফার পরিমাণ কত? শুধু এখান থেকে এইটা বিয়োগ করে যদি লিখি, এতগুলো না লিখি, বাইর না করে কি, হ্যাঁ, তাহলে যদি কি করি, অস্বাভাবিক মুনাফা যে হচ্ছে এটা লিখে দিতে পারবো, শুধু এতগুলা না লিখে, এই এত লম্বা এগুলা না লিখে, না লিখে শুধু যদি কি লিখে দিই, এখানে মুনাফার পরিমাণ এইটা লিখে এটা করে দিলে কি উত্তর হয়ে যাবে। সংক্ষেপে তখন উত্তর হয়ে যাবে, তখন পুরো নম্বর দেবে তোমাদেরকে, নম্বর তখন কাটতে পারবে না। এটা আমি তোমাদের বোঝার সুবিধার জন্য ডিটেলস লিখে দিয়েছি। তা না হয় সংক্ষেপে যদি লিখতে চাও, এখানে মুনাফার পরিমাণ কত, তা আয় থেকে মোট ব্যয়টা বাদ দিয়ে কি মুনাফার পরিমাণটা বাইর করে দিবে, হয়ে যাবে উত্তর। অত দেখবো কি প্রাথমিক অবস্থায় ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে, বা ফার্মটির অস্বাভাবিক মুনাফা অর্জিত, ফার্মটির অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে, এবং মুনাফার পরিমাণ, অস্বাভাবিক মুনাফার কি, এবং মুনাফার পরিমাণ হচ্ছে কত? মুনাফার পরিমাণ এই এখানে এতটুকু, মুনাফার পরিমাণ এত। তাহলে তোমরা ওই সব কথা বাদ দিয়ে যদি শুধু এতটুকু বলো, যেহেতু চিত্রে পি গ্রেটার দেন এসি, সেহেতু ফার্মটি কি করবে? অস্বাভাবিক মুনাফা অর্জন করবে, এবং অস্বাভাবিক মুনাফার পরিমাণ হচ্ছে, সেহেতু ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করবে, অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। এবং অস্বাভাবিক মুনাফার কি, তাহলে দেখি প্রাথমিক অবস্থায় ফার্মটি কি অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে, এবং অস্বাভাবিক মুনাফার পরিমাণ হচ্ছে এত, হয়ে গেল। তাহলে আমার প্রথম প্রশ্নের উত্তর শেষ। তো অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে কেমনি, তুমি সংক্ষেপে এই কথাটা লিখে দিলে তোমার উত্তর হয়ে যাচ্ছে। আর আমি যদিও ক্লিয়ারলি পুরা লিখছি, ওই যদি লিখতে পারার সময় কভার করে পুরা লিখবা, আর যদি সময় কভার না করবে বলে মনে করো, তাহলে সংক্ষেপে শুধু এই কথাটা বসাই দিবা, পারবে। এবং মুনাফার পরিমাণ এই কথাটা লিখে দিলে তোমাদের পুরা নম্বর ওদের 3-3 দেবে, একটাও কাটবে না।
তো ওইটা বোঝার জন্য করছি, এটা সংক্ষেপে লিখতে এভাবে লিখবা গেল। তো এখন আমার দ্বিতীয় প্রশ্ন আসো, বর্ষার সময় ফার্মটির উৎপাদন ও মুনাফার কিরূপ পরিবর্তন হবে, কি উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো, উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী দেখো, উদ্দীপকে উল্লেখ করা হয়েছে বর্ষার পানিতে গোখাদ্য গাছ ডুবে যাওয়ায় ফার্মটি চলতি ব্যয় বৃদ্ধি পাবে। তাহলে ফার্মটি চলতি ব্যয় বৃদ্ধি পাই কি হয়েছে, চিত্র এটা রাখতেছি, দ্বিতীয় প্রশ্নের চিত্র দিব, এইটাই দিব। তাহলে কি চলতি উদ্দীপকে উল্লেখ করা হয়েছে যে, লিখব উদ্দীপকে উল্লেখ করা হয়েছে যে কি উল্লেখ করা হয়েছে যে বর্ষার সময় পানিতে বর্ষার সময় পানিতে গোখাদ্য ডুবে গোখাদ্য ঘাস ডুবে যাওয়ায়, বর্ষার পানিতে গোখাদ্য ঘাস ডুবে যাওয়ায়, ঘাস ডুবে যাওয়ায় ফার্মটির চলতি ব্যয় বৃদ্ধি পাবে, ফার্মটির চলতি ব্যয় বৃদ্ধি পাবে, এবং পাবে বলে কি আমরা দেখছি কি, এবং এই কারণে কি হয়ে গেছে, অ্যাসি রেখাটা পাবে, এবং পাবে বলেছে, এবং এই কি বৃদ্ধি পাই কি হয়ে গেছে, অ্যাসি রেখাটা তাদের অ্যাসি থেকে অ্যাসি ওয়ানে চলে গেছে, বৃদ্ধি পাবে। তো চিত্রে দেখো কি উদ্দীপক দেখতে পাচ্ছি যে, উদ্দীপক থেকে দেখতে পাওয়া যাচ্ছে অ্যাসি রেখাটি স্থানান্তরিত হয়ে AC1 এ পৌঁছেছে। এখানে দেখতে পাচ্ছি যে এখানে কি P less than AC হয়েছে, কাজেই আমরা করছি কি, তিনটা চিত্রের মধ্যে দেখছিলাম যে P less than যদি AC হয় তাহলে অর্থাৎ ফার্মের গড় বৃদ্ধি পেয়ে কি হয়েছে, AC 1 হয়েছে, তখন কি এখানে P less than AC হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, P এখানে, AC 1 এখানে, অর্থাৎ দামের চাইতে গড় খরচ বেড়ে গেছে। তাই এই অবস্থায় ফার্মটা এদের আমার চিত্র এটাই দিছি, চিত্রে ওইটা আবার আঁকবে, তাই হয়েছে। কাজে এখানে কি হচ্ছে, ফার্ম ক্ষতির সম্মুখীন হচ্ছে, এবং ক্ষতির পরিমাণ, তাই উৎপাদন আমরা আগের মতো রেখে দিয়েছি, উৎপাদন কত হবে, উৎপাদনের পরিবর্তন হতে পারে, কিন্তু আমরা পরিবর্তনটা দেখাইনি, না পরিবর্তন না করে কি করে দিচ্ছি, এভাবে রাখি দিছি। এবং আসলে কি হলে উৎপাদন কমার কথা ছিল, আমরা এটা ঝামেলা না গিয়ে একই চিত্র দিয়ে দেখাইছি বলে কি উৎপাদন আগের মতো একই রেখে দিয়েছি, কত কিউবার উৎপাদন, এবং ভারসাম্যের মুনাফার উপর কিরূপ পরিবর্তন প্রভাব পড়বে সেটা দেখাচ্ছি। এখন তাহলে আমার এখন কি হচ্ছে কি, মোট খরচ এই অবস্থায়
এই অবস্থায় মোট খরচ মোট আয় আগের মতো আছে। টিআর ইজ ইকুয়াল টু পি ইন্টু কিউ, পি মানে কি দাম, উ পি বার ইন্টু উ কিউ বার, উ পি বার ইন্টু কিউ বার সমান হলো কত, আয়তক্ষেত্র উ কিউ বার ই পি বার। আর মোট ব্যয় টিসি ইজ ইকুয়াল টু উ এসি বার এসি ওয়ান বার ইন্টু উ কিউ বার। তাহলে আয়তক্ষেত্র উ কিউ বার কি জি এসি বার, জি এসি ওয়ান বার। তাহলে এখানে মুনাফা লিখতেছি পাই ইজ ইকুয়াল টু টিআর মাইনাস টিসি। তাহলে কি হচ্ছে, টিআর হচ্ছে কত, আয়তক্ষেত্র উ কিউ বার ই পি বার, আর এটা হচ্ছে টি হচ্ছে উ কিউ বার জি এসি বার। বি করলে পাচ্ছি মাইনাস, যেহেতু এখানে মাইনাস একটা বড়, এটা এসিটা বড়, উ কিউ বার জি এসি, উ কিউ বার জি এসি বার আগে মাইনাস আছে, তাহলে এখানে যেহেতু মাইনাস একটা বড় এখানে একটা মাইনাস দেব, মাইনাস কত, পি বার ই জি এসি বার। আয়তক্ষেত্র মাইনাস পি বার ই জি এসি ওয়ান বার। তো এখানে কি, এখানে লিখে দিব, এখানে লিখে দিচ্ছি, দেখো এখানে লিখি, এখানে মুনাফা ঋণাত্মক হয়েছে, এখানে মুনাফা ঋণাত্মক হয়েছে, অর্থাৎ ফার্ম ক্ষতির সম্মুখীন হয়েছে, ফার্ম ক্ষতির সম্মুখীন হয়েছে, ক্ষতির সম্মুখীন হয়েছে। ফার্ম ক্ষতির সম্মুখীন হয়েছে। তাহলে লেখা বিশ্রী হয়ে যাবে। এটা আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেছি। বর্ষার সময় ফার্মটির উৎপাদন ও মুনাফার কিরূপ পরিবর্তন হবে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। তবে আমার যেহেতু আমি উৎপাদনের পরিমাণটা চেঞ্জ করি নেই, উৎপাদন কমতো, তাহলে এটা আমি দেখাই না, কারণ ঝামেলা বাড়বে, সেই জন্য এই চিত্র দিয়ে অর্থাৎ উৎপাদনের পরিমাণ ঠিক রেখে খরচটা, অর্থাৎ যেহেতু এসিটা উপরে চলে গেছে, কি অবস্থা হয়েছে, এসি উপরে গেলে কি আমার খরচের পরিমাণ দামের চাইতে গড় খরচের পরিমাণ বেশি হয়ে গেছে বলে আমার কি হবে, ক্ষতি হবে। যেহেতু আমাদের শর্ত ছিল কি, যদি পি গ্রেটার দেন পি লেস দেন যদি এসি হয়, অথবা এসি গ্রেটার দেন যদি পি হয়, তাহলে কি ফার্ম ক্ষতির সম্মুখীন হবে। যেহেতু এখানে পি লেস দেন এসি হয়েছে, তাহলে ফার্ম ক্ষতির সম্মুখীন। এখানে আমি কিন্তু মুনাফা লিখছি, মুনাফা যদি মাইনাস হয় তার মানে ক্ষতি, মুনাফা মাইনাস হলে ক্ষতি। এই গেল আমার এই প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝছো, না বুঝলে তোমরা মোবাইল করে জিনিসটা আমার থেকে কোথায় কোথায় তোমাদের সমস্যা আছে সেটা জেনে দেবে। এই গেল আমার এইটা প্রশ্নটা, এই প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। ঠিক এখানেও প্রশ্নটা, এটা কিন্তু এখানে সংখ্যা দিছে, এই সংখ্যা দিয়েও তোমাদের কি প্রশ্ন করতে পারে, এটা একটু আমি আলোচনা করে দিচ্ছি শুধু। তাহলে দেখো, এখান থেকে আর এটা লিখবো না, শুধু এখান থেকে তোমাদেরকে মৌখিকভাবে বলে দেবো। প্রশ্নটা তোমাদের যখন দিলাম, এখন মৌখিকভাবে তোমাদের দেখাই দেবো। দেখো এখানে ঠিক এই চিত্র, এটা হচ্ছে এসি, এটা হচ্ছে এসি ওয়ান। তাহলে তোমার কি হচ্ছে, উদ্দীপকের থেকে এসি এর ভিত্তিতে ফার্মের মুনাফার পরিমাণ কি নির্ণয় করো। তো ফার্মের মুনাফার পরিমাণ দেখো চিত্রে, এই বিন্দু হচ্ছে আমাদের কি বাষ্প বিন্দু, এই বিন্দু হচ্ছে কি, ও এখানে তো দিই নেই,
দেখো ই বিন্দু হচ্ছে কি এখানে চিত্রে দেখো এই দ্বিতীয় চিত্র, এখন আমরা এটা মুছে ফেলি, তাহলে আমাদের এটা শেষ। দ্বিতীয় চিত্রে দেখো এখানে উদ্দীপকের আগে এসি এর ভিত্তিতে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করো। তাহলে এসি ভিত্তিতে ফার্মের মুনাফা এখানে ই বিন্দুতে ভারসাম্য দুটা চিত্র শর্তে অর্জিত হয়েছে। দেখো চিত্রে ই বিন্দুতে ভারসাম্যের দুটো শর্ত অর্জিত হয়েছে। দুটো শর্তই অর্জিত, দুটি শর্ত কি, প্রথম কি প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত আর কি, দুটি শর্ত অর্জিত হয়েছে। কাজেই ই বিন্দু হচ্ছে ভ্রাংশ বিন্দু, ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। ভারসাম্য উৎপাদন কত? 20। ভারসাম্য উৎপাদন হচ্ছে দেখে দেওয়া আছে 20 একক, এবং ভারসাম্য দাম, ভারসাম্য উৎপাদন 20, ভারসাম্য দাম কত? 14। ভারসাম্য গড় খরচ কত? 11। তাহলে আমার মোট আয় হবে কত? আগের মতো মোট আই টি আর ইজ ইকুয়াল টু পি ইন্টু ও পি বার ইন্টু ও কিউ বার আছে না, পি ইন্টু কিউ, পি ইন্টু পি কত? পি হচ্ছে কি ভারসাম্য দাম কত? 14, উৎপাদন কত? 20। তাহলে কত? 28, 280। তো মোট ব্যয় টিসি ইজ ইকুয়াল টু এসি ইন্টু কিউ। এসি হচ্ছে কত? 11 ইন্টু 20, তাহলে কত? 22, 220। তাহলে মুনাফা ইজ ইকুয়াল টু টি আর মাইনাস টিসি কত? 280 বিয়োগ 220 সমান কত? 60। তাহলে এটি অস্বাভাবিক মুনাফা। তাহলে এটা কি হলো? অস্বাভাবিক মুনাফা অর্জিত হলো। কি ইয়ে অনুযায়ী কি উদ্দীপকের এসি ভিত্তিতে কি হচ্ছে? অস্বাভাবিক মুনাফা অর্জিত হচ্ছে। কেন? এখানে দেখো দাম কত? 14 টাকা, গড় খরচ কত? 11 টাকা। দামের সাথে গড় খরচ বেশি বলে কি হচ্ছে? অস্বাভাবিক মুনাফা অর্জিত হচ্ছে। তারপরে এখানে আমি লম্বা কথা বলে লিখতেছি না, যেহেতু প্রথম সাথে বুঝেই দিছি। তারপরে এখানে যদি ইয়ে হয়, গড় খরচ রেখা যদি SE1 হয়, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, গড় খরচ রেখা যদি SE1 হয়, তাহলে আমার ভারসাম্য মতো এটা আছে, দাম হচ্ছে তখন কত? 14 টাকা দাম, ঠিক আছে। গড় খরচ রেখা, প্রশ্নটা একটু দেখি, দেখছিলাম তো মুছে ফেলছি, আর একটু দেখি প্রশ্নটা। হ্যাঁ, এসির পরিবর্তে যদি SE1 হয়, তাহলে ভারসাম্য অবস্থা কি হবে? এসি হলে মুনাফার উপর কি প্রভাব পড়বে? এসির পড়তে SE1 হলে মুনাফার উপর কি প্রভাব পড়বে? দেখো, যদি গড় খরচ রেখা এসি এর পরিবর্তে SE1 হয়, তাহলে মুনাফার উপর কি প্রভাব পড়বে? দেখো, এসির পরিবর্তে যদি SE1 হয়, তাহলে আমার অবস্থা হচ্ছে, দেখো ভারসাম্য, তখন এই বিন্দুতে কিন্তু ভারসাম্য ঠিক আছে, তা আমার গড় খরচ হয়ে যাচ্ছে, দেখো গড় খরচ রেখা উপরে যাওয়াতে আমার মোট খরচ বেড়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে? তখন পি লেস দেন এসি হচ্ছে, অথবা এসি গ্রেটার দেন পি হচ্ছে, SE1 কি, তাহলে এখানে কি হবে? ক্ষতি হবে। ক্ষতি কত? এখানে যদি লিখি দিই, যদি গড়
খরচ রেখা গড় খরচ রেখা এসি এর পরিবর্তে SE1 হয় তাহলে ফার্ম ক্ষতির সম্মুখীন হবে। কারণ আমরা অতিরিক্ত শর্তে দেখেছি, ভারসাম্যের অতিরিক্ত শর্তে দেখেছি ভারসাম্যের কারণ ভারসাম্যের অতিরিক্ত শর্তে কি দেয়া আছে P less than SE হলে ফার্ম ক্ষতির সম্মুখীন হবে। তাই এই শর্ত অনুযায়ী এখানে ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং ক্ষতির পরিমাণটা দেখো, তাই ক্ষতির পরিমাণটা বাইর করে দিচ্ছি। তাহলে ফার্ম কিসের সম্মুখীন হবে? ক্ষতির সম্মুখীন হবে, কারণ ওখানে আমাদের অতিরিক্ত শর্তে দেওয়া আছে কি P less than SE হলে। তো এখানে P হচ্ছে এখানে কত 14 টাকা, আর P হচ্ছে কি SE হচ্ছে কত 19 টাকা, এটা হচ্ছে 19 টাকা 19। তাহলে SE বড় হয়েছে সেটা ক্ষতির সমান কি সম্মুখীন হবে ক্ষতির। এখানে তাহলে মোটাই কত P ইন্টু কিউ, P হচ্ছে কত 14, কিউ হচ্ছে 20, তাহলে কত 280 টাকা মোট ব্যয়। হ্যাঁ, মোট ব্যয় TC ইকুয়াল টু কত SE, এখানে SE1 ইন্টু কিউ, তাহলে কিউ SE ইন্টু কিউ, কিউ তাহলে এখানে কি হচ্ছে SE1 আমরা কি পাইছি 19 ইন্টু 18, 2 কে 2 3 38, তাহলে বি হচ্ছে এত। তাহলে ক্ষতির পরিমাণ হবে কত 100 টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে, ফার্মটা 100 টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাহলে আমি এই দুইটা প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করেছি, আরও অনেক প্রশ্ন আমি লিখে আনছিলাম, সময়তে কভার করছিলাম, আমার আরও একটা ক্লাস 2টা ক্লাস আছে, সেজন্য আমি আর ওইদিকে না গিয়ে এখানেই কি করলাম এতটুকুতেই শেষ করে দিলাম। আরও একটা প্রশ্ন ছিল কি ঢাকা বোর্ড, অর্থাৎ 2018 সালের ঢাকা বোর্ড, তারপর হচ্ছে কি যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, তারপর দিনাজপুর বোর্ড একই প্রশ্ন আবার পড়ছিল, একই ধরনের প্রশ্ন পড়ছিল, একটু ফিগারটা বদলাই দিছে আর কি। এগুলো তো তোমরা এই দুইটা প্রশ্ন তো তোমাদের এরকম করে প্রশ্ন আসবে, অর্থাৎ ইয়ে দেবে চিত্রের মধ্যে SE রেখাকে নিচে দেবে, উপরে দেবে, আবার হয়তো দেখাতে এখান থেকে তোমাকে বলতে পারতো SE রেখা যদি ই বিন্দু দিয়ে যায়, এই যে আমরা তো এখন দেখাচ্ছি এরকম SE1 একটা, আর একটা হচ্ছে কি SE একটা দিছি, তারপরে এরকম করে দিছি MC দিছি। এখন এটা না দিয়ে যদি বলে তোমাকে এটা দিছি আর আমার, তাহলে আবার দিল এটা MC দিল, ভারসাম্য এখানে হলো। যদি বলে যে এবার SE রেখা যদি ই বিন্দু দিয়ে যায়, এই ই বিন্দু দিয়ে যায়, দিল না, তোমাকে বলে দিল SE রেখা যদি ই বিন্দু দিয়ে যায়, তাহলে ভারসাম্যের কি অবস্থা হবে? তখন কি হবে তোমাদের, যেহেতু এখানে ই বিন্দু দিয়ে গেলে দাম এবং গড় সমান হবে, তাহলে স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। তো এভাবে তোমাদের প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন আসবে, প্রশ্নগুলো তোমাকে কি করতে হবে, চিত্র দেখে কোন অবস্থা, 3 অবস্থার কোন অবস্থা হচ্ছে সেটা তোমাকে বুঝে উত্তর করতে হবে। আমি 2টা করে দেখাই দিলাম, এরপর যদি তোমাদের দরকার হয় তোমরা আমাকে মোবাইল করে জানাবে, পরে যদি তোমরা মোটামুটি যোগাযোগ করবে, তোমাদের আর কি প্রশ্ন করাবো কি করাবো, এই যদি না বলো তাহলে আমি এক সাইডে বাজারে চলে যাব। আর যদি তোমরা বলো স্যার আমাদের এই সপ্তাহটা করানো দরকার, এই সপ্তাহে এই প্রশ্ন করানো দরকার, তাহলে আমি তোমাদের ওই প্রশ্নগুলো করিয়ে দেবো। আচ্ছা, আজকের মতো তাহলে আসি, তোমরা ভালো থাকো, আমি ভালো তোমাদের জন্য দোয়া করতেছি, তোমরা আমার জন্য দোয়া করবে।